আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, এই এক্সপেরিমেন্টটা বিজ্ঞানী রাদারফোর্ড সবচেয়ে প্রথম তার দুজন সহযোগী এইচ গিগার এবং ই মার্সডেন এই দুজন বিজ্ঞানীকে করতে বলেছিল। কি একটা বায়ুশূন্য একটা নলের মধ্যে, তাহলে বায়ুশূন্য আবদ্ধ নলের মধ্যে একটা পরীক্ষা করেছিল বিজ্ঞানী রাদারফোর্ড। সেই পরীক্ষার যে ফলাফল, সেখান থেকে তিনি একটা মডেল দিয়েছিলেন, যেটা বলছে ফার্স্ট সায়েন্টিফিক মডেল, বা এটা পরমাণু গঠনের নিউক্লিয় মডেল বলা হয়। এবং এই মডেলের যদিও কতগুলো ত্রুটি ছিল, কিন্তু ত্রুটি থাকলেও এই মডেলটা যেহেতু একটা প্রথম সায়েন্টিফিক মডেল, এবং এর উপর ভিত্তি করে এই ত্রুটি সংশোধন করার জন্য বিভিন্ন বিজ্ঞানীরা পরবর্তী পর্যায়ে আসে, কিন্তু এটাই প্রথম মডেল ছিল যে মডেলটা একটা সায়েন্টিফিক মডেল হিসাবে দিয়েছিল। হ্যালো এভরিওয়ান, আজকে যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে পরমাণুর গঠন বা স্ট্রাকচার অফ অ্যাটম। এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা লোয়ার টু হায়ার ক্লাস পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। ক্লাস 9 এ থাকে, ক্লাস 10 এ থাকে, ক্লাস 11 এ কেমিস্ট্রির মূল ভিত যেটা বলা হয় পরমাণুর, ক্লাস 12 এ ফিজিক্সে থাকে, এবং নিটে এখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম পড়ে, এখান থেকে কিছু কোশ্চেন পড়ে, এবং বিভিন্ন কম্পিটিটিভ যে পরীক্ষাগুলো আছে এখান থেকে কিন্তু তার থেকেও কোশ্চেন আসে। অর্থাৎ পরমাণুর গঠন বা পরমাণু বা অ্যাটম সম্পর্কে টোটাল ফুল কনসেপ্টটা আমি ক্লিয়ার করার চেষ্টা করব কতগুলো ভিডিওর মাধ্যমে। এবং এখান থেকে যত রকম নিউমেরিক্যাল প্রবলেম বা অঙ্ক পড়ে, সেই সমস্ত অঙ্ক যারা নিট পরীক্ষা দিচ্ছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা 12 দেবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা ক্লাস 11 পরীক্ষায় যারা দেবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে পরমাণুর গঠন। ক্লাস 11 এর কেমিস্ট্রির মূল ভিত, যেটা স্তম্ভ বলা যেতে পারে পরমাণু, এই বিষয়টা নিয়ে আজকের আমার এই ক্লাসগুলো হবে। কতগুলো ক্লাস আমি করাবো। বিষয়টা পরমাণু অ্যাকচুয়ালি জিনিসটা কি না, পরমাণু সম্পর্কে আমি পুরাকালে বিজ্ঞানীদের ধারণাটা কি ছিল, পরমাণুর ধারণাটা প্রথম দিয়েছিল ভারতীয় বিজ্ঞানী কোনাদ এবং গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস। এরা বলেছিল কি যে সমস্ত পদার্থকে ভাঙতে ভাঙতে এমন একটা অবস্থায় পৌঁছানো যাবে যখন আর ভাঙা যাবে না। গ্রিক ভাষায় যাকে ভাঙা যায় না তাকে বলছে অ্যাটমস বা পরমাণু। এর মোটামুটি একটা ব্যাখ্যা দিয়েছিল বা ডেফিনেশন দিয়েছিল আমাদের বিজ্ঞানী জন ডাল্টন, ব্রিটিশ বিজ্ঞানী বা ব্রিটিশ কেমিস্ট ছিলেন। সে পরমাণু সম্পর্কে একটা ধারণা দিয়েছিল, মানে মোটামুটি একটা ডেফিনেশন দিয়েছিল। ডাল্টনের পরমাণুবাদে ডাল্টন কি বলেছিল অ্যাটম সম্পর্কে বা পরমাণু সম্পর্কে ছিল ডাল্টন, বলছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা, যার মধ্যে ওই মৌলের সমস্ত ধর্ম বর্তমান, যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হচ্ছে অ্যাটম বা পরমাণু। তাহলে ডাল্টন এই কথাটা বলেছিল পরমাণু সম্পর্কে, যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা, যার মধ্যে ওই মৌলের সমস্ত ধর্ম বর্তমান, যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে হচ্ছে পরমাণু। অর্থাৎ ডাল্টনের মত অনুযায়ী এটা যদি একটা লোহার ওয়েফার হয়, লোহার একটা টুকরো, মানে চার কোণের টুকরোকে বলা হচ্ছে ওয়েফার। তা লোহার একটা ওয়েফার হয়, বলছে একটি টুকরো করো, ভেঙে দাও, ভাঙতে 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 একটা ক্ষুদ্র অংশ পৌঁছালেও, যখন খুব ক্ষুদ্র অংশে পৌঁছাবে তখন এর মধ্যে লোহার ধর্মই থাকবে, আর এই ক্ষুদ্রতম কোণাই হচ্ছে পরমাণু। তাহলে পরমাণুকে আর ভাঙা যায় না, ডাল্টনের মতবাদ অনুযায়ী তৎকালীন যুগে চলছিল। ঊনবিংশ শতাব্দীর শেষ, বিংশ শতাব্দীর প্রথমের দিকে যখন এক্স রে আর গামা রে আবিষ্কার হলো, কি হলো, এক্স রে আর গামা রে, মানে এক্স রে আর গামা রে আবিষ্কার হয়েছিল যখন ঊনবিংশ শতাব্দীর শেষ আর বিংশ শতাব্দীর শুরুতে। এই এক্স রে গামা রে আবিষ্কার হওয়ার পরে বিজ্ঞানীদের মধ্যে একটা ধারণা জন্মালো, বিজ্ঞানীরা কিছু কিছু প্রমাণ পেলো যে পরমাণুকে ভাঙা যায় না, এটা আর বলা যাবে না, পরমাণুকে ভাঙা যায়। পরমাণু ভাঙলে কি হয় না, পরমাণু অ্যাকচুয়ালি কি না 35 রকমের পার্টিকেল নিয়ে গঠিত। তাহলে ঊনবিংশ শতাব্দীর শেষ এবং বিংশ শতাব্দীর শুরুতে বিজ্ঞানীদের মধ্যে একটা ধারণা জন্মালো এবং পরিষ্কার স্পষ্ট হলো যে পরমাণুকে ভাঙা যায় না। ডাল্টন যেমন বলেছিল অ্যাকচুয়ালি তা নয়, পরমাণুকে ভাঙা যায়, এবং পরমাণুকে ভাঙলে কি পাওয়া যায় না 35 রকম পার্টিকেল পাওয়া যায় বা কণা। এই 35 রকম 35 রকম পার্টিকেল নিয়ে যে কোনো পরমাণু গঠিত। এই পার্টিকেলগুলোর নাম দেওয়া হয়েছিল অবপারমাণবিক কণা বা সাব অ্যাটমিক পার্টিকেল অফ অ্যাটম, বা এইগুলোকে বলা হচ্ছে কনস্টিটিউয়েন্ট পার্টিকেল অফ অ্যাটম, পরমাণু গঠনের আদি কণা। অর্থাৎ পরমাণু যে সমস্ত কণা নিয়ে গঠিত তাদের বলা হচ্ছে কনস্টিটিউয়েন্ট পার্টিকেল অফ অ্যাটম বা সাব অ্যাটমিক পার্টিকেল, পরমাণু গঠনের আদি কণা, এইগুলোকে বলা হয়। তাহলে এই যে 35 রকম পার্টিকেল নিয়ে পরমাণু গঠিত, এই 35 রকম পার্টিকেলটাকে বিজ্ঞানীগুলো তিনটে ভাগে ভাগ করে। একটা হচ্ছে স্থায়ী, স্থায়ী কণা, আর একটা হচ্ছে অস্থায়ী কণা, আর একটা হচ্ছে সম্মিশ্র। তাহলে স্থায়ী কণা, অস্থায়ী কণা আর সম্মিশ্র। স্থায়ী কণা কাদের বলা আছে, বলছি যে সমস্ত কণা, তাহলে পরমাণু টোটাল 35 রকম পার্টিকেল নিয়ে গঠিত। এই 35 রকম পার্টিকেলটাকে বিজ্ঞানীগুলো তিনটে শ্রেণীতে ভাগ করেছে, একটা হচ্ছে স্থায়ী পার্টিকেল, একটা হচ্ছে অস্থায়ী পার্টিকেল, আর একটা হচ্ছে সম্মিশ্র।
স্থায়ী পার্টিকেল কাদের বলে? ওই যে স্থায়ী পার্টিকেল ওই যে পরমাণুর ভেতরেও যাদের অস্তিত্ব থাকে এবং বাইরেও যাদের অস্তিত্ব থাকে সেই সমস্ত কণাগুলো হচ্ছে স্থায়ী পার্টিকেল অফ অ্যাটম। মানে কে কে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। কে আছে? ইলেকট্রন আছে, প্রোটন আছে আর নিউট্রন আছে। এগুলোকে স্থায়ী কণা, পরমাণুর স্থায়ী কণা। কেন বলেছে? বলছে এরা পরমাণুর ভেতরে অস্তিত্ব আছে, টেনে বাইরে বার করে আনলে এদের অস্তিত্ব আছে, তাই এদের বলছে স্থায়ী কণা। অস্থায়ী কণা মানে বুঝতেই পারছো, পরমাণুর ভেতরে অস্তিত্ব আছে কিন্তু বাইরে কোনো অস্তিত্ব নাই। তাহলে যে সমস্ত কণা পরমাণুর ভেতরে অস্তিত্ব থাকে কিন্তু বাইরে বের করে আনলে তাদের কোনো অস্তিত্ব থাকে না, তাদের হচ্ছে আমাদের অস্থায়ী কণা। অস্থায়ী কণার মধ্যে কি কি আছে? পজিট্রন আছে, মেসন আছে, লেপটন আছে, নিউট্রিনো আছে, অ্যান্টি নিউট্রিনো আছে, এরকম আমি গোটা কথা বললাম। আরেকটা আছে সেটা হচ্ছে সম্মিশ্র। তাহলে অস্থায়ী কণার মধ্যে কি আছে? পজিট্রন, মেসন, অ্যান্টি নিউট্রিনো, নিউট্রিনো, লেপটন, ব্যারিয়ন, এগুলো হচ্ছে অস্থায়ী কণার মধ্যে পড়ছে। আর একটা আছে সম্মিশ্র। সম্মিশ্র মানে বুঝতে পারছো যে স্থায়ী এবং অস্থায়ী এই দুটো ধর্মই মোটামুটি এদের মধ্যে থাকে। এই সম্মিশ্রের মধ্যে কে কে আছে? ডয়টেরন আর আলফা পার্টিকেল, মানে আলফা কণা। ডয়টেরন, আলফা পার্টিকেল। ডয়টেরন, নট ডয়টেরিয়াম। ডয়টেরিয়াম কি? হাইড্রোজেন একটা আইসোটপ। আমি ডয়টেরিয়ামের কথা বলছি না, ডয়টেরন এটা একটা ফান্ডামেন্টাল পার্টিকেল অফ অ্যাটম। ঠিক আছে? পরমাণু গঠনের আদি কণা ডয়টেরন এবং আলফা কণা। এখানের মধ্যে আছে আলফা কণা। আলফা কণা, আলফা কণার জিনিসটা কি এটা একটু বুঝে নাও। দেখো যে হিলিয়াম পরমাণু, হিলিয়াম 2He4, তাহলে হিলিয়াম কণার সংকেত হচ্ছে, হিলিয়াম যে পার্টিকেল তার সংকেত হচ্ছে 2He4। হিলিয়ামে কি থাকে না দুটো, নিচে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে প্রোটন, তাহলে এটা প্রোটন, আর এখানে যেটা থাকবে সেটাই ইলেকট্রন অ্যাকচুয়ালি। তাহলে হিলিয়ামে কি থাকে? দুটো প্রোটন থাকে, দুটো ইলেকট্রন থাকে। আর এর ভর সংখ্যা কত? মাস নাম্বার। নিউটন কটা থাকে? না নিউটন থাকে দুটো, মানে এইখান থেকে এটা বিয়োগ করবো তাহলে নিউটন পেয়ে যাবো, উপরটা থেকে নিচেটা বিয়োগ করবো, ব্যাস। তাহলে 4 - 2 এটা সমান কত? 2। তাহলে একটা হিলিয়াম পরমাণুতে দেখা যায় যে দুটো ইলেকট্রন থাকে, দুটো প্রোটন থাকে, দুটো নিউটন থাকে। হেনকালে যদি এই ইলেকট্রন গুলোকে হিলিয়াম পরমাণু থেকে বের করে নেওয়া হয়, তাহলে হিলিয়াম পরমাণু থেকে যদি দুটো ইলেকট্রন বের করে নেওয়া হয় তখন কি হয়? না হিলিয়াম 2He4 কত হয়? না 2He4 প্লাস 2। এই 2He4 প্লাস 2 হিলিয়ামের এই যে আধান, তাহলে এইটাকে বলা হচ্ছে আলফা কণা। তাহলে হিলিয়াম পরমাণু থেকে যদি দুটো ইলেকট্রন বের করে নেওয়া হয় তখন হিলিয়াম পরমাণু পরিণত হয় 2He4 প্লাস 2। এই 2He4 প্লাস 2টাকে বলা হচ্ছে আলফা পার্টিকেল বা আলফা কণা। তাহলে এটা হচ্ছে ফান্ডামেন্টাল পার্টিকেল অফ অ্যাটম, পরমাণু গঠনের আদি কণা। এটা সম্মিশ্রের মধ্যে পড়ছে। বিষয়টা ক্লিয়ার হলো আমি কি বলতে চাইছি? তাহলে এই হচ্ছে বিষয়। এরপর আসা যাক যে তাহলে স্থায়ী কণা, পরমাণুর ভেতরে যাদের অস্তিত্ব থাকে এবং বাইরেও যাদের অস্তিত্ব থাকে তাদের বলছে স্থায়ী কণা। এই স্থায়ী কণা সম্পর্কে একটু দেখা যায় যে স্থায়ী কণাগুলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো কিভাবে তৈরি হলো। অ্যাকচুয়ালি ইলেকট্রন কি? না ইলেকট্রন হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাথোড রশ্মি। ক্যাথোড রশ্মি মানে কি? নেগেটিভ রশ্মি। তাহলে ইলেকট্রন আবিষ্কার হয়েছিল কোথা থেকে? ইলেকট্রন আবিষ্কার হয়েছিল ক্যাথোড, ক্যাথোডে থেকে। ক্যাথোডে কি অ্যাকচুয়ালি? না ক্যাথোড হচ্ছে নেগেটিভ রে, তাহলে নেগেটিভ কোন স্রোত? ক্যাথোড রশ্মি। প্রোটন আবিষ্কার করে হয়েছিল কি থেকে? না অ্যানোড রশ্মি থেকে। জাস্ট একটা হালকা ধারণা দিচ্ছি। অ্যানোড রে থেকে প্রোটন আবিষ্কার হয়েছিল। অ্যানোড রশ্মি কি? না অ্যানোড রশ্মি হচ্ছে পজিটিভ রশ্মি। আর এই যে নিউটনটা আবিষ্কার হয়েছিল না 01 N1, যেটাকে নিউটন বলা হয় বা এন দিয়ে ডিনোট করা হয়, এই নিউটনটা আবিষ্কার হয়েছিল কিন্তু একটা তেজস্ক্রিয় একটা বিক্রিয়া থেকে নিউটন আবিষ্কার করেছিল। সেই বিক্রিয়াটা আমি মোটামুটি একটা তোমাদেরকে লিখে রাখছি যে বেরিয়াম, এই যে এটা কি আছে না বেরিলিয়াম। এই বেরিলিয়াম ধাতু যেটা বলছে 49, বেরিলিয়াম 49, এর উপর আলফা কণা স্রোত পাঠানো হয়েছিল, মানে আলফা কণা দিয়ে আঘাত করা হয়েছিল। তাহলে বেরিলিয়াম ধাতুর উপর আলফা কণা পাঠানো হয়েছিল, তাহলে পেয়েছি 4। পাঠানোর ফলে কি পাওয়া গেল? না কার্বন সি আর একটা নিউটন 0 N1। দেখো এখানে এটা দেখে নাও, একটু বিষয়টা বুঝে নিতে হবে। তাহলে বেরিলিয়াম ধাতুর পাতের উপর নিউটন আবিষ্কার করা হয়েছিল যে একটা তেজস্ক্রিয় বিক্রিয়া থেকে। সেই তেজস্ক্রিয় বিক্রিয়াটা আমি এখানে লিখলাম। সেই তেজস্ক্রিয় বিক্রিয়াটা কি ছিল? না বেরিলিয়াম ধাতুর পাতের উপর আমাদের আলফা কণা, এই হিলিয়াম, এইটা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে +2, মানে এটা আলফা কণা। তাহলে হিলিয়াম বেরিলিয়াম ধাতুর পাতের উপর আলফা কণা পাঠানো হয়েছিল। এই আলফা কণার সঙ্গে বেরিলিয়াম ধাতুর পাতের যে সংঘর্ষটা হয়েছিল, মানে যে রিয়েকশনটা হয়েছিল, যার ফলে আমরা পেয়েছিলাম কার্বন সি 12 এবং 0 N1। দেখো এখানে বেরিলিয়াম ধাতুর ভর কত? এর ভর হচ্ছে 4, আর এর কত? হিলিয়ামের 2, 4 অব্দি কত? 6। ওই জন্য কার্বন ক্ষেত্রে 6 মিলে গেছে, এটা মিলেছে। তো এইটা আর এইটা 6 হয়েছে, তাহলে এটা 6 মিলেছে। আচ্ছা এবার এখানে দেখো যে ভর সংখ্যা, মাস নাম্বারটা দেখো 9 আছে আর এখানে 4 আছে, কত আছে? 9 আর 4 কত? 13 ভর কথা। কিন্তু কার্বনের ক্ষেত্রে কত পাচ্ছি? 12 পাচ্ছি। ওই জন্য কি হয়েছে? এখানে একটা পেয়ে গেছি। অর্থাৎ নিউটনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেহেতু আর চার্জ নাই নিউটনের, তাহলে নিউটনের চার্জটা কত? না 0। তাহলে নিউটনের চার্জ হচ্ছে 0।
আর নিউটনের যেহেতু ভর থাকে কত পরিমাণ, এক একক, নিউটনের ভর কত, এক একক, ওই 0n1। অ্যাকচুয়ালি নিউটনের সংকেত হচ্ছে 0n1, এটা হচ্ছে নিউটন সংকেত। তাহলে এই নিউটনটা আবিষ্কার হয়েছিল কি থেকে, না একটা তেজস্ক্রিয় বিক্রিয়া, সেই বিক্রিয়াটাই আমি এখানে দেখালাম। এই বিক্রিয়া থেকে কিন্তু নিউটন প্রথম আবিষ্কার হয়। বিষয়টা ক্লিয়ার হলো আমি কি বলতে চাইছি, আশা করি। এই যে ছোট ছোট কনসেপ্ট গুলো, এইটা একটু হালকা করে একটু বলছি। এবার দেখো যে এই যে ইলেকট্রনটা কে আবিষ্কার করেছিল, জে থমসন। তাহলে জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেছিল কত সালে, 1897 সালে জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেছিল। আর রাদারফোর্ড 1911 সালে প্রোটন আবিষ্কার করে। তাহলে প্রোটন কে আবিষ্কার করেছিল, বিজ্ঞানী রাদারফোর্ড, লিখছি না, বিজ্ঞানী রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করেছিল 1911 সালে। আর নিউটন আবিষ্কার করেছিল বিজ্ঞানী স্যাডউইক, সেটা হচ্ছে 1932 সালে। বিজ্ঞানী স্যাডউইক কিন্তু রাদারফোর্ডের স্টুডেন্ট ছিল। তাহলে একটা ইলেকট্রন ভর কত, না 9.1 × 10⁻⁻28 এত কি গ্রাম, এটা হচ্ছে একটা ইলেকট্রনের ভর। তাহলে কত, 9.1 × 10⁻28 গ্রাম, এটা হচ্ছে একটা ইলেকট্রন ভর। আর ইলেকট্রন কোন ধর্মী, ইলেকট্রন নেগেটিভ ধর্মী। ইলেকট্রন যার সংকেত হচ্ছে ই, অনেক সময় ইলেকট্রন নেগেটিভ বলে ই মাইনাস ধরা হয়, ঠিক আছে। আর ইলেকট্রন যে নেগেটিভ ধর্মী, নেগেটিভ চার্জ আছে, সেই চার্জটা কত পরিমাণ আছে, ইলেকট্রন যেহেতু নেগেটিভ ধর্মী, তাহলে ইলেকট্রনের যে চার্জটা থাকে সেই চার্জের পরিমাণটা কত, ইলেকট্রন নেগেটিভ, ওই যে মাইনাস লিখলাম, 1.6 × 10⁻⁹ এত কি কুলম্ব। তাহলে এত কুলম্ব, যদি এসআই পদ্ধতিতে চার্জের একক বা আধান একক কুলম্ব, সিজিএস পদ্ধতিতে যদি কনভার্ট করি তাহলে কত হবে, না 4.8 × 10⁻⁻10 এত ইএসইউ। তাহলে এটা হচ্ছে, আর ইলেকট্রনের চার্জটা যেহেতু নেগেটিভ ওই জন্য মাইনাস ধরা হয়। তাহলে একটা ইলেকট্রন যার টোটাল মাস, একটা ইলেকট্রন ভর কত, 9.1 × 10⁻⁻28 গ্রাম। একটা ইলেকট্রন যার আধানটা, ইলেকট্রন যেহেতু নেগেটিভ আধান, কত পরিমাণ আধান থাকে ইলেকট্রনের মধ্যে, না 1.6 × 10⁻⁻19 কুলম্ব। ইএসইউ তে যদি কনভার্ট করি তাহলে কত হবে, 4.8 × 10⁻10 এত ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এটা হচ্ছে আমাদের সিজিএস পদ্ধতিতে আধানের একক। ব্যাস, এটা গেল প্রোটন। এবার দেখি যে প্রোটন, এই প্রোটনের ভরটা কত, না প্রোটনের যেটা ভর সেটা হচ্ছে 1.67। দেখো প্রোটন ভর কত, 1.6725 × 10⁻24 গ্রাম, এটা হচ্ছে প্রোটনের ভর। তাহলে একটা প্রোটনের ভর হচ্ছে এটা। আর প্রোটনের যে পরিমাণ আধান থাকে সেটা কত থাকে, বলছে একটা ইলেকট্রনের যে পরিমাণ আধান থাকে প্রোটনের সেই পরিমাণ আধান থাকে। তাহলে প্রোটনের আধানটা কেমন হবে, পজিটিভ। তাহলে ইলেকট্রনের যে পরিমাণ আধান থাকে প্রোটনের সেই আধান থাকে সেম, মানে আর প্রোটনের আধানটা কোন ধরনের, প্রোটন পজিটিভ, তাহলে পজিটিভ লিখলাম, 1.6 × 10⁻19 কুলম্ব। সিজিএস এ যদি যাই এই একই পাবো, শুধু এটা পজিটিভ হয়ে যাবে, 4.8 × 10⁻10 ইএসইউ। এটা হচ্ছে এটা প্রোটনের আধান। তাহলে প্রোটনের ভর এটা, প্রোটন আধান হচ্ছে এটা। আর আরেকটা আছে সেটা হচ্ছে প্রোটন যার সংকেত, একটু জেনে নাও যে প্রোটনকে আমরা কি হিসেবে দেখি, প্রোটন যেহেতু পজিটিভ তাহলে পি লিখতে পারি, অথবা কি লিখতে পারি, এইচ প্লাস লিখতে পারি, অথবা প্রোটনকে কি লিখতে পারি, 1H1 লিখতে পারি। দেখো এইচ প্লাস কেন লিখলাম, না একটা হাইড্রোজেন পরমাণুতে কি আছে, না হাইড্রোজেন পরমাণুতে একটা মাত্র প্রোটন থাকে, একটা ইলেকট্রন থাকে। তাহলে একটা হাইড্রোজেন পরমাণুতে, এটা হাইড্রোজেন পরমাণুর সংকেত, তাহলে আমাদের স্ট্রাকচারটা হাইড্রোজেন পরমাণু, তাহলে একটা প্রোটন থাকে একটা ইলেকট্রন থাকে। এই ইলেকট্রনটাকে যদি বের করে নিই তাহলে কি পড়ে আছে, শুধুমাত্র প্রোটন। তাহলে শুধু প্রোটন পড়ে আছে, মানে এটা প্রোটন, এটা হচ্ছে প্রোটনের সংকেত। তাহলে একটা প্রোটনের সংকেত পি লিখতে পারি, অথবা প্রোটনকে লিখতে পারি এইচ প্লাস, অথবা প্রোটনকে লিখতে পারি 1H1। বিষয়টা ক্লিয়ার হলো। দেখো আর হচ্ছে নিউটনের ভর কত, না নিউটন ভর হচ্ছে 1.675 × 10⁻24 এত গ্রাম, এটা হচ্ছে একটা নিউটনের ভর। তাহলে এই হচ্ছে আমাদের একটা নিউটনের ভর। আর নিউটনের কোনো আধান থাকে না, চার্জ থাকে না, নিউটনের চার্জ হচ্ছে 0। তাহলে নিউটনের চার্জ হচ্ছে 0, বিষয়টা বুঝতে পারলে। তাহলে দেখো ভর সবচেয়ে বেশি কার, 1.6750, মানে এই ভরটা কিন্তু সবচেয়ে বেশি, অর্থাৎ নিউটনের ভর সবচেয়ে বেশি। ওই জন্য ভরের দিক থেকে যদি আমি এদিকে বিচার করি তাহলে দেখবো যে নিউটনের ভর সবচেয়ে বেশি। তাহলে 0n1 মাসের দিক থেকে, 0n1 মাসের দিক থেকে, কিসের দিক থেকে, মাসের দিক থেকে যদি বিচার করি তাহলে নিউটন ভর সবচেয়ে বেশি, 1 নম্বর। তারপরে কার ভর বেশি, না প্রোটন। তারপরে কার, না ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রন দেখা যাচ্ছে সবচেয়ে হালকা। তাহলে ইলেকট্রন হচ্ছে সবচেয়ে হালকা। একটা ইলেকট্রনের যে ভরটা আর একটা আলফা পার্টিকেল ভর অনেক বেশি। তাহলে একটা আলফা কণার ভর আর একটা ইলেকট্রনের ভরের মধ্যে সম্পর্ক কি, তাহলে রিলেশন, দুটো যদি রিলেশন চাই, যে মনে করো এম অফ আলফা এটা সমান 7000 গুণ এম অফ ইলেকট্রন। একটা আলফা কণার ভর
একটা ইলেকট্রনের ভরের তুলনায় ৭,০০০ গুণ বেশি। তাহলে এই মোটামুটি একটা আমি কনসেপ্ট, পরমাণু সম্পর্কে একটা কনসেপ্ট দিলাম। বিজ্ঞানী জে থমসন 1897 সালে যখন ইলেকট্রন আবিষ্কার করেন, তখন এই ইলেকট্রনগুলো পরমাণুর মধ্যে কেমন ভাবে আছে এই নিয়ে একটা মডেল দিয়েছিল, যেটা বলেছে জে থমসন অ্যাটমিক মডেল। এই মডেলটাকে আমরা পাম পুডিং মডেল হিসাবে জানি। এই পাম পুডিং মডেলটা কি অ্যাকচুয়ালি কি বলেছিল জে থমসন? বলছে পরমাণুকে যদি একটা গোলক হিসাবে ধরো, তাহলে পরমাণুর মধ্যে টোটালটা, পুরো পরমাণুটা অ্যাকচুয়ালি কি বলছে, পুরো পরমাণুটা পুরোটাই হচ্ছে পজিটিভ চার্জ। তাহলে একটা পরমাণুকে যদি গোলক হিসাবে ধরা হয়, তাহলে পুরো পরমাণুটাই হচ্ছে পজিটিভ আধান আহিত, পুরো পরমাণুটাই পজিটিভ আধান আহিত। এরকম এই মডেলটা দিয়েছিল, যেটা বলছে পাম পুডিং মডেল। দেখো, তাহলে পুরোটাই পজিটিভ আধান আহিত, আর ইলেকট্রন গুলো ইতস্তত বিক্ষিপ্ত ভাবে হেতা সেতা ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই হচ্ছে বলেছিল আমাদের জে থমসন। দেখো, পাম পুডিং মডেল বলা হচ্ছে কেন, সেই বিষয়টা আগে জেনে নাও। পাম মানে কি না, পাম মানে তোমরা জানো, পাম হচ্ছে একটা গাছ, একটা গাছের ফল, আপেলের জাতীয় ফল, মানে আপেলের মতো দেখতে কালারটা, কিন্তু ছোট ছোট ফল, পাম ফল, পাম গাছ। তোমার নেটে সার্চ করলে পেয়ে যাবে। আমরা জানি যে ফুড কেক তোমরা খেয়েছো, এটা যদি একটা ফুড কেক হয়, ফুড কেকের মধ্যে কি হয় না, পুরোটাই কি হয়, পুডিং থাকে। পুডিং মানে কি, পুডিং মানে আটা জাতীয়, ময়দা জাতীয় জিনিস আছে পুডিং। এর মধ্যে কি হয় না, ফুড গুলো বিভিন্ন ভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই জন্য এটাকে বলছে। তাহলে এই পুডিং মানে কি, পুডিং মানে একটা ওই ফুড কেক যেগুলো তোমরা খাও, সেই পুডিং। পুডিং মানে কি, ময়দা জাতীয় জিনিস, তার উপর ফুড কেক গুলো মানে পাম গুলো ছড়িয়ে ছিটিয়ে থাকলে যেমন দেখতে হয়, এইটাকে তিনি একটা মডেল হিসাবে আমাদের এক্সপ্লেন করেছিলেন। যে রাদার আমাদের জে থমসন অ্যাটমিক মডেলের মূল বিষয়টা কি ছিল, যে পরমাণুকে যদি গোলক হিসাবে ধরো, তাহলে পুরো পরমাণুটাই পজিটিভ আধান আহিত, পুরো পরমাণুটাই পজিটিভ আধান আহিত, আর ইতস্তত বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে থাকে আমাদের ইলেকট্রন গুলো, এবং ইলেকট্রন গুলো পরমাণুর মধ্যে স্থির অবস্থায় থাকে, ঘোরে না। এটাকে ব্যাখ্যা করার জন্য তিনি একটা আমাদের এক্সপেরিমেন্ট বলেছিল। বলছে একটা তরমুজকে, একটা তরমুজ, পুরো তরমুজটা লাল অংশটা মনে করো পুরোটাই পজিটিভ, আর তরমুজের বীজগুলো মনে করো নেগেটিভ, মানে ইলেকট্রন। এই হিসাবে আমাদের একটা মডেল দিয়েছিল বিজ্ঞানী জে থমসন, যেটা বলেছে পাম পুডিং মডেল। এই হচ্ছে আমাদের মূল বিষয়টা। যদিও এই বিষয়টা সম্পূর্ণ আমাদের আনসাইন্টিফিক মডেল, এটা ধরা হয়নি। পরবর্তী পর্যায়ে বিজ্ঞানী রাদারফোর্ড 1911 খ্রিস্টাব্দে একটা পরীক্ষা করেছিল, যে পরীক্ষাটাকে বলা হচ্ছে আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা বা আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। এই পরীক্ষাটা একটা সায়েন্টিফিক মডেল পেয়ে দিয়েছিলেন বিজ্ঞানী রাদারফোর্ড। এই পরীক্ষার দিকে এবার আসা যাক। বিজ্ঞানী রাদারফোর্ড যে বিজ্ঞানী 1911 সালে যখন ইলেকট্রন এবং প্রোটন আবিষ্কার হলো, তখন তিনি একটা পরমাণু গঠন বা পরমাণু, এই যে ইলেকট্রন এবং প্রোটন গুলো একটা পরমাণুর মধ্যে কেমন ভাবে আছে এই সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য একটা মডেল দেন, যে মডেলটাকে বলা হচ্ছে পরমাণু গঠনের নিউক্লিয় মডেল। বা এই মডেলটা কিন্তু প্রথম ফার্স্ট সায়েন্টিফিক অ্যাটমিক মডেল হিসাবে পরিচিত হয়। অর্থাৎ পরমাণুর মধ্যে যখন ইলেকট্রন আর প্রোটন গুলো আবিষ্কার হলো, এগুলো পরমাণুর মধ্যে কেমন আছে এই সম্পর্কে একটা সায়েন্টিফিক মডেল প্রথম দিয়েছিল কিন্তু 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড। এই যে সায়েন্টিফিক মডেলটা দিয়েছিল রাদারফোর্ড, এটা কতগুলো একটা এক্সপেরিমেন্টের উপর ভিত্তি করে তিনি দিয়েছিলেন। রাদারফোর্ডের দুজন সহযোগী ছিল, যেটাকে বলছে এইচ গিগার এবং ই মার্সডেন। এই দুজন ছিল রাদারফোর্ডের দুজন সহযোগী। এদিকে একটা পরীক্ষা করতে বলেছিল, যে পরীক্ষাটা হচ্ছে আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা, যেটা বলছে আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। তাহলে আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, এই এক্সপেরিমেন্টটা বিজ্ঞানী রাদারফোর্ড সবচেয়ে প্রথম তার দুজন সহযোগী এইচ গিগার এবং ই মার্সডেন, এই দুজন বিজ্ঞানীকে করতে বলেছিল। কি পরীক্ষাটার বিষয়টা ছিল, টোটাল বিষয়টা একটু দেখো। তাহলে এই টোটাল পরীক্ষাটা তিনি করেছিলেন কি, একটা বায়ুশূন্য একটা নলের মধ্যে, তাহলে বায়ুশূন্য আবদ্ধ নলের মধ্যে একটা পরীক্ষা করেছিল বিজ্ঞানী রাদারফোর্ড। সেই পরীক্ষার যে ফলাফল, সেখান থেকে তিনি একটা মডেল দিয়েছিলেন, যেটা বলছে ফার্স্ট সায়েন্টিফিক মডেল, বা এটা পরমাণু গঠনের নিউক্লিয় মডেল বলা হয়। এবং এই মডেলের যদিও কতগুলো ত্রুটি ছিল, কিন্তু ত্রুটি থাকলেও এই মডেলটা যেহেতু একটা প্রথম সায়েন্টিফিক মডেল, এবং এর উপর ভিত্তি করে এই ত্রুটি সংশোধন করার জন্য বিভিন্ন বিজ্ঞানীরা পরবর্তী পর্যায়ে আসে, কিন্তু এটাই প্রথম মডেল ছিল যে মডেলটা একটা সায়েন্টিফিক মডেল হিসাবে দিয়েছিল। এই মডেলটা কোথা থেকে পেয়েছিলেন না, যে পরীক্ষাটা এক্সপেরিমেন্টটা করেছিল এইচ গিগার এবং ই মার্সডেন, এই পরীক্ষার ফলাফল থেকে তিনি একটা মডেল দিয়েছিলেন। পরীক্ষাটা বিষয়টা ঘটানো হয়েছিল টোটাল একটা বায়ুশূন্য একটা নলের মধ্যে ঘটানো হয়েছিল, মানে বায়ুশূন্য একটা আবদ্ধ স্থানে ঘটানো হয়েছিল। কি বিষয়টা ছিল একটু দেখা যাক। প্রথম,
দেখো এখানে কি ছিল না 20 মাত্রার একটা আইসোটপ। তাহলে এইখানে রাদারফোর্ড কি করেছিল না এই পরীক্ষাটার মূল বিষয়টা ছিল আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা। বুঝতে পারছো, মানে আলফা কণা ছোঁড়া হবে, কার উপর সে আঘাত করবে না একটা পাতলা সোনার পাতের উপর আলফা কণাগুলোকে আঘাত করা হয়। কোথা থেকে আলফা কণা বেরোয়? আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি এগুলো বেরোয় কোথা থেকে? অ্যাকচুয়ালি তেজস্ক্রিয় যে কোনো পদার্থ থেকে। তাহলে রেডিও অ্যাক্টিভ আমাদের যে মেটাল গুলো আছে সেগুলো থেকে বেরোয়। তাহলে একটা তেজস্ক্রিয় পদার্থ নিয়েছিল, সেটা রাদারফোর্ড নিয়েছিলেন, সেটা হচ্ছে 20 মাত্রার একটা আইসোটপ, যেখানে 82 20 মাত্র 214 এটা 20 মাত্রার একটা আইসোটপ। তাহলে এই আইসোটপ থেকে কি হয় অনর্গল আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি বেরোয়, এখান থেকে আলফা কণা তিনি সংগ্রহ করেছিলেন। তাহলে এই অংশটা হচ্ছে আমাদের 20 মাত্রার আইসোটপ, এখান থেকে আলফা পার্টিকেল বেরোচ্ছে। এইখানটায় কি আছে? আর এটা কার মধ্যে আছে? সিসার পাত্র। তাহলে একটা সিসার পাত্র, কারণ আমরা জানি সিসা কি করে আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি অর্থাৎ এই তেজস্ক্রিয় যে রে গুলো আছে, এই তেজস্ক্রিয় রে গুলোকে সিসা কি করে না শোষণ করে নেয়, অ্যাবজর্ব করে নেয়। ঠিক আছে, তাই একটা সিসার পাত্রের মধ্যে একটা ছোট্ট ছিদ্র করা ছিল এবং সিসার পাত্রের ভেতরে ছিল একটা 20 মাত্রার আইসোটপ। এই হচ্ছে বিষয়। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আলফা কণার উৎস। স্ক্যাটারিংটা এই এটা কি রাখা ছিল না এই যে আলফা কণার স্ক্যাটারিং মানে আলফা কণাগুলো ওখান থেকে বেরিয়ে চারদিকে তো ছড়িয়ে যেতে পারে। তাহলে চারিদিকে ছড়িয়ে গেলেও যাতে এ শোষণ করে নেয় তার জন্য একটা কলিমিটার লাগানো ছিল। তাহলে এটা বলেছে কলিমিটার। কলিমিটারটা কিসের তৈরি? না এটাও সিসার তৈরি। তাহলে এইখান থেকে যে সমস্ত আমাদের রেগুলো যাবে, অর্থাৎ এই দিকে যে রেগুলো যাবে সেই রেগুলোকে যাতে এই কলিমিটার বা সিসার যে পাত্রটা আছে এটা যেমন শোষণ করে নেয়, এই জন্য একটা কলিমিটার লাগানো ছিল। ব্যাস। পরে ভেতরে এবার কি করা হলো, এটা একটা সম্পূর্ণ বায়ুশূন্য একটা আবদ্ধ স্থান। এখানে একটা ছোট্ট ছিদ্র করা ছিল, এই ছিদ্রের মধ্যে দিয়ে আলফা কণা যাবে। কারণ আলফা কণা কিভাবে যায় না আলফা রে আমরা জানি যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক যে রেডিয়েশন এগুলো কি হয় সরলরেখা বরাবর যায়, স্ট্রেট লাইন বরাবর যায়। তাহলে একটা ছোট্ট ছিদ্র ছিল, সেই ছিদ্রের মধ্যে দিয়ে যাবে। এখানে একটা কি রাখা হয়েছিল, একটা পাতলা সোনার পাত। একটা সোনার পাতকে পিটিয়ে অত্যন্ত পাতলা করে দেওয়া হয়েছিল। পাতলা করে দেওয়া হয়েছিল। এই পাতলাটা কত ছিল বেদটা মানে পুরুটা কত ছিল? বেদ পুরু এই অংশটা কত ছিল? এটা বেদ পুরু মোটা। তাহলে এই পুরুটা এমন করা হয়েছিল যে 2 × 10⁻⁷ মিটার। বুঝতে পারছো কত পাতলা? একবারে পাতলা, কাগজের থেকে বহু গুণে পাতলা। 2 × 10⁻⁷ মিটার, যেটা বলেছে 0.004 মিলিমিটার মানে বেদটা। এই বেদটা যত পাতলা করবে তাতে কি হবে না যত পাতলা করা হবে তত পরমাণুর সংখ্যাটা কমবে, মানে থিকনেসটা যত কমবে তত কি হবে পাতলা হবে, যত পাতলা হবে তত আমার পরমাণুর সংখ্যাটা কমবে। অর্থাৎ রাদারফোর্ড চেয়েছিল কি যে যাতে যে কোনো পদার্থ একাধিক পরমাণু দিয়ে গঠিত, তো এরকম এটা যে পুরু হয়, এটা যদি পুরু হয় তাহলে আমি যদি পুরোটাকে কমিয়ে দিতে পারি, মানে পুরোটাকে কমিয়ে দিলাম তাহলে কি থিকনেসটা কমে গেল, আরো পুরো কমিয়ে দিলে থিকনেসটা কমে গেল। যেমন একটা পরমাণুকে যে ডাইরেক্ট হিট করে আলফা কণা, এই জন্য কি করেছিল থিকনেসটা কম নিয়েছিল, মানে পুরোটা যাতে খুব কম পিটিয়ে পাতলা করে দিয়েছিল। 2 × 10⁻⁷ মিটার 0.004 মিলিমিটার এই পাতলাটা নিয়েছিল, যাতে আলফা কণাটা ঠিক যে একটা পরমাণুকে যে আঘাত করে, সোনার একটা পরমাণুকে যে আঘাত করে। এই হচ্ছে বিষয়টা। টোটাল বিষয়টা ছিল বায়ুশূন্য। কারণ বায়ুশূন্য যদি না করা থাকে তাহলে কি ঘটতো, বলছে আলফা কণা বায়ুর মধ্যে কি হবে, বায়ু কণাগুলোকে সংঘর্ষ ঘটবে, যার ফলে কি হবে না এই এক্সপেরিমেন্টটা ভুলভাল রেজাল্ট দিবে। এই জন্য এটা সম্পূর্ণ বায়ুশূন্য করা হয়েছিল, যাতে আলফা কণার স্রোতটা যে ডাইরেক্ট একটা সোনার পরমাণুকেই আঘাত করে। আর কি করা হয়েছিল, এখানে একটা অণুবীক্ষণ যন্ত্র নেওয়া হয়েছিল, যে কত ডিগ্রি কোণে আলফা রেটা যদি বিচ্যুতি হয় তাহলে কত ডিগ্রি কোণে সরে গেল, সেইটা দেখার জন্য একটা মাইক্রোস্কোপ একটা ব্যবহার করা হচ্ছিল, অণুবীক্ষণ যন্ত্র। আর এই যে দেখছো এই বিষয়টা, এই চারদিকে ঘেরা অংশটা, এই ঘেরা অংশটা কিন্তু একটা অ্যাকচুয়ালি কি না প্রতিপভ পর্দা নিয়ে গঠিত। এইটা এই ঘেরা অংশটা প্রতিপভ পর্দা নিয়ে গঠিত। মানে এই ঘেরা অংশটা অ্যাকচুয়ালি ঘেরা অংশের ভেতরটা কি থাকবে না জিঙ্ক সালফাইডের প্রলেপ দেওয়া আছে। তাহলে এখানে জিঙ্ক সালফাইডের একটা প্রলেপ দেওয়া থাকছিল। তাহলে এই ভেতর অংশটা কি ছিল, জিঙ্ক সালফাইডের একটা প্রলেপ দেওয়া ছিল। এই জিঙ্ক সালফাইডের প্রলেপ দেওয়ার ফলটা কি, বলছে আলফা কণা যদি এই জিঙ্ক সালফাইড প্রলেপের উপর যে আঘাত করে তাহলে সেখানে কি হবে একটা উজ্জ্বল সবুজ রঙের আলোর বিন্দু পাবো, যে বিন্দুটা আমরা দেখতে পাবো। তাহলে সেই বিন্দুটা যদি আমরা দেখতে পাই যে আলোর বিন্দুটা এখানে তৈরি হলো আবার এখানে তৈরি হলো, তখন আমরা বুঝতে পারবো যে আলফা কণাগুলো এখান থেকে সোজা যাচ্ছে, যে কোথায় যে পড়ছে মানে আঘাতটা করছে কোথায়। এই টোটাল বিষয়টাই হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টাল বিষয়। তাহলে এটা 1911 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড এটা দুজন সহযোগী এইচ গিগার মার্সডেন তাদেরকে করতে বললো। এরপর ফলস্বরূপ কি কি দেখতে পেলো সেটাকে দেখা যাক। রাদারফোর্ড যে পরীক্ষাটা করলো এবং আলফা কণা যখন পাঠানো হলো তখন দেখা হলো যে অধিকাংশ আলফা কণা, দেখো
এটা যদি পরমাণু হয়, এটা যদি সোনার পাত হয়, তাহলে দেখা যাবে যে অধিকাংশ আলফা কণা কি হচ্ছে, সোজা চলে যাচ্ছে, সোজা চলে যাচ্ছে। তাহলে সোজা চলে যাচ্ছে, অর্থাৎ থিটা সমান কত, না থিটা সমান 0 ডিগ্রি। তাহলে বেশিরভাগ আলফা কণা কি করলো, সোনার পাতটাকে ভেদ করে চলে গেল, বেশিরভাগ আলফা কণা, যার ফলে থিটা সমান 0 ডিগ্রি, মানে কোনো কোণ তৈরি হলো না। তাহলে স্ট্রেট লাইন যাচ্ছে, স্ট্রেট লাইন বেরিয়ে যাচ্ছে, স্ট্রেট লাইন যাচ্ছে, স্ট্রেট লাইন বেরিয়ে যাচ্ছে, বেশিরভাগ আলফা কণায় কিন্তু এটা ঘটছে। তাহলে এর থেকে বিজ্ঞানী রাদারফোর্ড একটা সিদ্ধান্তে এলো যে অধিকাংশ আলফা কণা যেহেতু এই পাতটাকে ভেদ করে সোজা পথে চলে গেল, এখানে স্ফুলিঙ্গগুলো পাচ্ছি, মানে সবুজ রঙের যে বিন্দুগুলো জ্বলে উঠছে, সেটা থেকে বোঝা যাচ্ছে যে আলফা কণাগুলো সোজা পথে চলে যাচ্ছে, মানে কি পরমাণুর অধিকাংশ স্থানই কি ফাঁকা। তাহলে এইটা আছে ফার্স্ট। দ্বিতীয় নম্বর আর কি দেখলেন, 100টা আলফা কণার মধ্যে একটা আলফা কণা, কতটা, 100টা, যদি 100টা আলফা কণা আমি ছড়ি, 100টা আলফা কণা যদি ছোঁড়া হয়, তার মধ্যে দেখা যাচ্ছে 100টার মধ্যে একটি থিটা সমান 1 ডিগ্রি কোণে বিক্ষেপ হচ্ছে। মানে 100টা আলফা কণা যে ছোঁড়া হয়, তার মধ্যে একটা দেখা যাচ্ছে সামান্য একটু থিটা সমান 1 ডিগ্রি, মানে অত্যন্ত কম, সামান্য একটু বেঁকে গেল। থিটা সমান 1 ডিগ্রি, 100টা আলফা কণার মধ্যে একটা আলফা কণা 1 ডিগ্রি কোণে বেঁকে যায়। কেন করলো? বিজ্ঞানী রাদারফোর্ড দেখলো, যে সিদ্ধান্তটা নিল যে এই যে যখন বেঁকে যাচ্ছে, তার মানে কি এখানে কি আছে, আলফা কণা। আলফা কণাটা কি অ্যাকচুয়ালি, আলফা পার্টিকেলটা কি, না আমরা জানি যে আলফা কণা হিলিয়াম পরমাণু থেকে দুটো ইলেকট্রনকে যদি বের করে নেওয়া হয়, তাহলে আলফা পার্টিকেল সৃষ্টি হয়। তাহলে হিলিয়াম পরমাণু সংকেত কি, না 2He4, এটা যে হিলিয়ামের সংকেত। তো হচ্ছে হিলিয়ামে কি আছে, না প্রোটন আছে কটা, না দুটি আছে প্রোটন। তাহলে হিলিয়ামে কি থাকবে, দুটো আছে প্রোটন, দুটো আছে ইলেকট্রন, আর দুটো আছে নিউট্রন। তাহলে এটা আছে হিলিয়াম পরমাণু, আমাদের যে ভর সংখ্যা আছে 4, মানে প্রোটন প্লাস নিউট্রন, আর নিচের অংশটা হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা। তাহলে হিলিয়াম থেকে যদি দুটো ইলেকট্রন বের করে নেওয়া হয়, অর্থাৎ হিলিয়ামের যদি স্ট্রাকচারটা দেখি, তাহলে এটা পাবো যে একটা, দুটো, এখানে কি আছে, না এটা, এটা হচ্ছে হিলিয়ামের সংকেত। তার দুটো প্লাস আছে, দুটো ইলেকট্রন আছে, এই দুটো ইলেকট্রনকে যদি আমি বের করে নিই, তার দুটো ইলেকট্রনকে বের করে নিই, তাহলে হিলিয়াম কিসে পরিণত হবে, 2He4 প্লাস 2। এই 2He4 প্লাস 2, এই যে হিলিয়ামের দুটো ইলেকট্রন বেরিয়ে গেলে, তাহলে দুটো ইলেকট্রন হিলিয়াম পরমাণু থেকে দুটো ইলেকট্রনকে বের করে নেওয়া হয়, তাহলে তৈরি হয় 2He4 প্লাস 2। এই 2He4 প্লাস 2টাকে বলা হচ্ছে আলফা পার্টিকেল বা আলফা কণা। তাহলে আলফা কণার ভর কত, না 4, এবং আলফা কণার আধানটা কি, না পজিটিভ। আধান কণার পজিটিভ আধানের পরিমাণটা কত, না প্লাস 2। তাহলে বুঝতে পারছো, প্লাস 2 আধানগ্রস্ত কণা হচ্ছে আলফা পার্টিকেল। তাহলে যার ভরটা অত্যন্ত বেশি, মানে 4 ভর। তাহলে এই হচ্ছে আমাদের আলফা কণা। তাহলে দেখা যাচ্ছে যে যেহেতু আমি আলফা কণা পাঠিয়েছি, তাহলে 100টা আলফা কণার মধ্যে কি দেখা যাচ্ছে, যে 100টা আলফা কণার মধ্যে একটি আলফা কণা 1 ডিগ্রি কোণে বিক্ষেপ হয়ে যাচ্ছে। মানে রাদারফোর্ড থেকে সিদ্ধান্ত নিল যে ইলেকট্রন কোন ধর্মী, না ইলেকট্রন হচ্ছে নেগেটিভ ধর্মী। তা ইলেকট্রন যে নেগেটিভ তড়িৎধর্মী হয়, তাহলে আলফা কণা যেগুলো যাচ্ছে, আলফা পার্টিকেল, এটা কি, না এটা হচ্ছে পজিটিভ, প্লাস 2 আধানগ্রস্ত কণা। তাহলে প্লাস 2 আধানগ্রস্ত কণা হচ্ছে আলফা কণা। তাহলে প্লাস যাচ্ছে ইলেকট্রন গুলো, যখন দেখা যায় যে ইলেকট্রন গুলো থেকে কি হয়, অনেকটা দূরে যাচ্ছে, তখন ইলেকট্রন সামান্য পরিমাণ টেনে নেয়। মানে ইলেকট্রন কোন ধর্মী, নেগেটিভ, আলফা কণা কোন ধর্মী, পজিটিভ। তাহলে ইলেকট্রনের পাশ দিয়ে যারা যাচ্ছে, তাদেরকে হালকা পরিমাণ ইলেকট্রন গুলো টেনে নিচ্ছে, যদিও ইলেকট্রনের ভর এবং আলফা পার্টিকেলের ভরের তুলনায় অনেক কম। এম অফ আলফা, মানে একটা আলফা পার্টিকেলের যে ভর, এম অফ আলফা, আমি এটা লিখতে পারি যে এম অফ আলফা এটা সমান 7000 গুণ এম অফ ইলেকট্রন। বুঝতে পারছো, এটা মানে যে একটা আলফা কণার ভর, একটা আলফা কণার ভর একটা ইলেকট্রনের ভরের 7000 গুণ, এম অফ আলফা সমান 7000 গুণে এম অফ ইলেকট্রন। যার ফলে ইলেকট্রনের ভর অত্যন্ত নগণ্য, আলফা পার্টিকেলের ভর অত্যন্ত বেশি, যার ফলে ইলেকট্রন আলফা কণাকে তেমন কোনো প্রভাব করতে পারেনি। যে সমস্ত আলফা কণাগুলো ইলেকট্রনের পাশ দিয়ে যাচ্ছে, তাদেরকে ইলেকট্রন হালকা একটু টেনে নিচ্ছে, যার ফলে সামান্য বিক্ষেপ হচ্ছে, সেটা হচ্ছে 1 ডিগ্রি। তাহলে এই হচ্ছে বিষয়, 1 ডিগ্রি কোণের বিক্ষেপটার কারণটা সে ব্যাখ্যা করলো। 3 নম্বর দেখা যাচ্ছে যেটা, সেটা হচ্ছে 8000টা যদি আলফা কণা ছোঁড়া হয়, তার মধ্যে একটা আলফা কণা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে গেল। কি দেখা যাচ্ছে, সেকেন্ডে দেখা যাচ্ছে এটা, সেটা হচ্ছে 8000টা যদি ছোঁড়া হয়, কটা, 8000, এতগুলো যদি আলফা কণাকে ছোঁড়া হয়, তাহলে দেখা যাচ্ছে এদের মধ্যে 8000টার মধ্যে কি একটি, তাহলে একটি কত,
না গ্রেটার দেন 90 ডিগ্রি, গ্রেটার দেন 90 ডিগ্রি, এত ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে যাচ্ছে। মানে কি হচ্ছে, বলছে যারা, তাহলে এখান থেকে তিনি সিদ্ধান্ত নিলেন যে পরমাণুর মধ্যে একটা জায়গা আছে আলফা কোণা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে যাচ্ছে, তার মানে কি এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে যাচ্ছে, এখানে যাচ্ছে আলফা কোণা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মাখিয়ে দিচ্ছে, কত ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তার 90 ডিগ্রি কোণে আলফা কোণাটাকে মাখিয়ে দিচ্ছে। এর থেকে কি সিদ্ধান্ত নিল, যে যে সমস্ত পরমাণুর মধ্যে অধিকাংশ যে পজিটিভ আধানগুলো, এটা পরমাণুর মধ্যে একটা ক্ষুদ্র জায়গায় সীমাবদ্ধ থাকে, খুব ক্ষুদ্র পরিসর স্থানে সীমাবদ্ধ থাকে, যে স্থানটিকে বলা হচ্ছে নিউক্লিয়াস। এখন সেই নিউক্লিয়াসের মধ্যে মানে পজিটিভ আধানের মধ্যে সমস্ত পজিটিভ আধান, একটা পরমাণুর মধ্যে যতগুলো পজিটিভ আধান, সমস্ত পজিটিভ আধান একটা খুব ক্ষুদ্র জায়গায় সীমাবদ্ধ অবস্থায় থাকে। এই ক্ষুদ্র স্থানের মধ্য দিয়ে মানে কাছাকাছি দিয়ে যে সমস্ত আলফা কণাগুলো যাচ্ছে, তারা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বিক্ষেপ হয়ে যাচ্ছে। বিষয়টা বোঝা গেল? তাহলে দেখা যাচ্ছে 8000টা আলফা কণা যদি পাঠানো হয়, একটা কিন্তু তার মধ্যে কি হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে যাচ্ছে। এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে যাচ্ছে, এই ব্যাখ্যাটা তিনি দিলেন বিজ্ঞানী রাদারফোর্ড, যে একটা পরমাণুর টোটাল যে পজিটিভ চার্জ বা ধনাত্মক আধানটা, এটা পরমাণুর মধ্যে একটা ক্ষুদ্র জায়গায় সীমাবদ্ধ অবস্থায় থাকে, সেই জায়গার কাছাকাছি যারা যাচ্ছে অর্থাৎ সেই স্থানটাকে তিনি নাম দিয়েছিলেন নিউক্লিয়াস। তাহলে পরমাণুর নিউক্লিয়াসের কাছাকাছি যে সমস্ত আলফা কণাগুলো যাচ্ছে, তাদেরকে কি করছে, নিউক্লিয়াসের চার্জ যেহেতু অনেক বেশি, তাহলে ও কি করছে, আলফা কণাকে বিক্ষেপ করে দিচ্ছে, মানে বিচ্যুতি ঘটাচ্ছে, বিকর্ষণ করছে। বিকর্ষণ বলের জন্য আলফা পার্টিকেল কি হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে গেল। তাহলে এই ব্যাখ্যাটা দিলেন। 4 নম্বর যেটা করলো, সেটা দেখা যাচ্ছে যে 10 লক্ষ যদি আলফা পার্টিকেল পাঠানো হয়, কত, 10 লক্ষ 10 টু দি পাওয়ার 6, 10 লক্ষ আলফা কণা যদি পাঠানো হয়, তার মধ্যে একটা আলফা পার্টিকেল কত, না থিটা সমান 180 ডিগ্রি, 10 লক্ষের মধ্যে একটি থিটা সমান 180 ডিগ্রি কোণে বেঁকে গেল। এইটা থেকে বিজ্ঞানী রাদারফোর্ড একটা সিদ্ধান্তে এলো। এই সিদ্ধান্তটা কি ছিল সেটা দেখো। বলছে যে পরমাণুর মধ্যে এমন একটা ক্ষুদ্র জায়গা আছে, যে জায়গাটার মধ্যে প্রচুর পরিমাণ পজিটিভ আধান, অর্থাৎ পরমাণুর সমস্ত পজিটিভ আধান তথা ভরটা একটা ক্ষুদ্র পরিসর স্থানে সীমাবদ্ধ থাকে। ওই স্থানের মধ্য দিয়ে মানে এই স্থানের সোজাসুজি যে সমস্ত আলফা কণাগুলো যায়, তারা কি হয় না বিক্ষেপিত হয়ে পুনরায় 100 ডিগ্রি 80 ডিগ্রি কোণে বিক্ষেপিত আবার ফিরে আসে। আলফা কণা যাকে পাঠাচ্ছি, যার ভরটা হচ্ছে কত, না 4, আর চার্জ কত, +2, তাহলে আলফা কণার ভর অনেক বেশি, চার্জ অনেক বেশি, তাহলে এই ভর এবং চার্জযুক্ত কণাকে কে আবার ডাইরেক্ট ব্যাক করে দিতে পারে। অর্থাৎ পরমাণুর মধ্যে নিশ্চয়ই এমন একটা জায়গা আছে, যে জায়গাটা বলে যে নিউক্লিয়াস, এর মধ্যে সমস্ত পরমাণুর যে ভর এবং পজিটিভ আধান এক জায়গায় সীমাবদ্ধ অবস্থায় থাকে, সেই নিউক্লিয়াসের সোজাসুজি যে সমস্ত আলফা কণাগুলো যাচ্ছে, সেই আলফা কণাগুলো নিউক্লিয়াস দ্বারা কি হচ্ছে, বিচ্যুতি হচ্ছে, মানে বিক্ষেপ হচ্ছে। অর্থাৎ নিউক্লিয়াসে কি আছে, প্রচুর পজিটিভ আধান, এই পজিটিভ আধান আলফা কণার পজিটিভ আধানকে কি করে, বিকর্ষণ করছে, করে আবার ঠেলে দিচ্ছে, যার ফলে 180 ডিগ্রি কোণে বেঁকে যাচ্ছে। তাহলে এইটা থেকে বিজ্ঞানী রাদারফোর্ড কতগুলো ধারণা দিয়েছিল, যে পরমাণুর মধ্যে ইলেকট্রন এবং প্রোটনগুলো কেমন ভাবে আছে, যেটাকে বলেছে আমাদের পরমাণু গঠনের নিউক্লিয়ার মডেল, ফার্স্ট সায়েন্টিফিক মডেল অফ অ্যাটম। তাহলে এই হচ্ছে তার পরীক্ষার বিষয়টা ছিল। এই পরীক্ষার বিষয় থেকে বিজ্ঞানী রাদারফোর্ড যে সিদ্ধান্তগুলো নিয়েছিল, যেটা করেছে রাদারফোর্ড অ্যাটমিক মডেল, রাদারফোর্ড পরমাণু সম্পর্কে যে কথা বলেছিল, সেই দিকটা এবার আসা যাক। কি বলেছিল রাদারফোর্ড পরমাণু সম্পর্কে, যেটা বলছে আমাদের ফার্স্ট সায়েন্টিফিক অ্যাটমিক মডেল বা রাদারফোর্ড অ্যাটমিক মডেল, কি বিষয়টা, এই পরীক্ষার থেকে প্রাপ্ত যে ফলাফল, সেই ফলাফল থেকে যে সমস্ত বিষয়গুলো বলেছিলেন, সেগুলোর দিকে এবার আসা যাক।